সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাই এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, জীবন ও জীবিকার তাগিদে কোভিডকালীন এই সময়টা যেমনই হোক না কেন, যে পেশায় কিংবা ব্যবসায় আছে সবাই কিন্তু তার নিজেরই জায়গাটা ঘুরিয়ে নেবার চেষ্টা করছে। তার সাথে অনেকটাই জড়িত ব্যাংকিং সেক্টর। আমরা আজকে কথা বলতে চাচ্ছি ব্যাংকিং ও পুঁজিবাজার খাত। এই বিষয়ে আপনারা যে কোনো প্রশ্ন মতামত রাখতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897766। সেই সাথে আপনারা আমাদের এটিএন বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এটিএন বাংলা ফেসবুক পেজ থেকে। আমাদের আজকে উপস্থিত আছেন স্টুডিওতে যিনি, তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জনাব এমরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ঢাকা ব্যাংক লিমিটেড। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব এম এ মাসুম, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক। দুজনকেই শুভেচ্ছা। শুরুতে আপনার কাছে চলে আসছে, আমাদের সাথে অনলাইনেও যুক্ত আছেন, যেটা বলছিলাম যে ব্যারিস্টার এ এম মাসুম। আপনার কাছে আসতে চাচ্ছি যে ব্যাংকিং এই সেক্টরটা আসলে সেটা জব সেক্টরেই যে আছে কিংবা ব্যবসায় যেই থাকুক না কেন, সবার সাথে কিন্তু ব্যাংকিং একটা বিশাল বড় কানেকশন। একটা ছোট লেনদেন হতে পারে, যে কোনো ট্রানজ্যাকশন, কোনো বিল পেমেন্ট কিংবা তার সেভিং অ্যাকাউন্ট কিংবা এনিথিং। তো এই সময় আমরা ব্যাংকিং সেক্টরের অবস্থা, তাদের হেলথ চেক আপের কথা যদি বলে থাকি, কি অবস্থায় আছে আমরা 2021 সালের এই ব্যাংকিং সেক্টরটা? মানে ব্যাংকিং সেক্টরের হেলথ নিয়ে বলতে চাচ্ছেন? এই সময়কালীন তাদের নিজস্ব একটা অবস্থা থাকবে, তারপরে তারা মানুষকে সহযোগিতা করতে পারবে। তো ব্যাংকিং সেক্টরের অবস্থা এখন কিরকম? ব্যাংকিং সেক্টরের অবস্থা তো অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট, যদি বলি মানে ইয়ার টু ইয়ার কম্পেয়ার যদি করি, প্রি প্যান্ডেমিক এবং পোস্ট প্যান্ডেমিক অথবা প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি আর কি। তো প্যান্ডেমিক যখন থেকে স্টার্ট হয়েছে স্বাভাবিকভাবেই তো ব্যাংকিং সেক্টরটা ইকোনমির সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে জড়িত আর কি। ইকোনমি যেভাবে করবে, আমাদের ইকোনমি প্রবৃদ্ধি যেভাবে হবে, ব্যাংকিং সেক্টরটাও সেভাবে কাজ করার কথা আর কি। তো কিছুটা তো পিছিয়ে পড়েছে ডেফিনেটলি, বাট তারপরেও বলবো যে আমাদের সরকার যেভাবে মানে প্যান্ডেমিকের পর থেকে, গত বছর মার্চ থেকে স্টার্ট হলো আমাদের দেশে, বাট বিদেশে কিন্তু এর থেকে আগে স্টার্ট হয়েছে, সেটার প্রভাবও আমাদের আসতে শুরু করেছিল মার্চের আগে। তো আমি বলবো যে মার্চের পরে এপ্রিল থেকেই আমাদের সরকার যেভাবে প্রণোদনা প্যাকেজগুলো নিয়ে এসেছেন, ওগুলো খুব টাইম বিফিটিং ছিল, সময় উপযোগী আর কি। আর সেগুলোতে ব্যাংকগুলোকে সংযুক্ত করে ওই কাজগুলো হয়েছে আর কি। তো সুতরাং আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনা, সরকারের দিক নির্দেশনা পরিপালন করে প্রণোদনা প্যাকেজগুলোকে আমাদের ক্লায়েন্টগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই কাজগুলো আমার মনে হয় আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে করতে পেরেছি। এই করার কারণেই আমরা যতটুকু শঙ্কিত ছিলাম যে ব্যাংকের হেলথ হয়তো খারাপ হয়ে যাবে, ব্যাংকিং সেক্টরের অবস্থাটা কিছুটা হয়তো খারাপের দিকে যাবে, বাট যতটুকু শঙ্কা করেছিলাম তার থেকে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো জায়গায় আছে আর কি। আপনি হয়তো দেখবেন কিংবা জেনে থাকবেন যে প্রফিটেবিলিটিগুলা ব্যাংকগুলো ভালোই করছে, এটার সাথে সাথে আপনার যে ব্যবসা, সেটাও একটা ভালো জায়গাতেই আছে। যতটুকুই ব্যবসা হচ্ছে, চেষ্টা করছে ব্যাংকাররা যে একটা ভালো জায়গায় তাদের ক্লায়েন্টদেরকে রাখার। রাইট। আমরা কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছি যে তাদের শোরুম থাকলে বন্ধ হয়ে যাচ্ছে, অফিস যদি 4টা থাকে 3টা হয়ে যাচ্ছে। তাদের কস্ট কাট ডাউন করার একটা চেষ্টা করেছে, অপারেশনাল কস্ট কিংবা যে কোনো রানিং কস্ট যেগুলো হোক। তো ব্যাংকের ব্যাপারে কীরকম আপনারা দেখছেন, যে শুধুমাত্র ঢাকা ব্যাংক না, ইন টোটাল জেনারেল ব্যাংকিং সেক্টরটায় এরকম কি কোনো সমস্যা এসেছে? জি, এটাও স্বাভাবিকভাবে আপনার করোনার সময় তো যেহেতু আয়টা কিছুটা সব খাতেই কমেছে, ব্যাংক শুধু না, সব ব্যবসা খাতে তো কমেছে। ব্যবসাগুলো আরও বড় আকারে আমি বলবো যে বাধাপ্রাপ্ত হয়েছে কিংবা ক্ষতির জায়গায় গিয়েছে। ব্যাংকগুলা এটার থেকে ব্যতিক্রম নয়, ব্যাংকেও এরকম অবস্থায় আমরা সম্মুখীন হয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের অপারেশনাল কস্টটাকে মানে কিছুটা কমিয়ে রাখার জন্য। অপারেশনাল কস্টে সেই জায়গাটাতে আমরা কাজ করেছি যেগুলো কন্ট্রোলেবল কস্ট আর কি। কিছু কস্ট আছে এগুলো কন্ট্রোল করা যায় না, যেমন স্টাফ স্যালারি বলেন, রেন্ট বলেন, এগুলো কিন্তু কন্ট্রোলেবল, একবার ফিক্স হয়ে গেলে কিন্তু এটা চলমান। তো আমরা স্টাফ স্যালারি কিংবা অন্য জায়গায় আমরা কোনো ধরনের কার্টেল করিনি, বাট কিছু কন্ট্রোলেবল কস্ট আছে যেগুলো কন্ট্রোল করা যায়, যেমন কনভেন্স, এন্টারটেইনমেন্ট, সেগুলোতে আমরা কিছুটা কস্ট কন্ট্রোল করে একটু ভালো জায়গায় থাকার চেষ্টা করেছি আর কি। সেটাই।
এবং এই সময় আরেকটা জায়গার বুমিং আপ হচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। এই বিষয়ে আপনার কাছে আসবো। আমি একটা অনলাইনে আমাদের সাথে যিনি রয়েছেন যারা ব্যারিস্টার AM মাসুম, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা কথা বলছিলাম ব্যাংকিং সেক্টর নিয়ে এবং হেলথ ইস্যুস নিয়ে, এই সময়কালীন তারা কিভাবে কাজ করছে। আমি একটু পুঁজিবাজার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আমরা বিভিন্ন সময় জেনে আসছি যে একটা অস্থিরতা কাজ করেছে পুঁজিবাজারের স্টেবিলিটি নিয়ে। তো এই সময়কালীন আমরা আসলে অনেক আলোচনাই করে থাকি, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে 21 সালের অলরেডি মাঝামাঝি একটা সময় চলে এসেছি, এই জায়গাটা নিয়ে আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আসলে পুরো ইকোনমি নিয়েই যদি আমরা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, এটা দুটো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি মানি মার্কেট ভালো করে, অবশ্যই আপনি তখন দেখবেন যে এটা রিফ্লেকশন ক্যাপিটাল মার্কেটে হচ্ছে। তো যেটা হচ্ছে এখানে আমার কাছে মনে হচ্ছে, ধরেন মানি মার্কেটে আমাদের যে করোনার সময় যে সিচুয়েশনটা ছিল, সেটা গভর্নমেন্টের স্পেশালি বাংলাদেশ ব্যাংকের যে ইন্টারফিয়ারেন্স পলিসি ইন্টারভেনশনটা হয়েছিল, আপনি দেখেছেন যে মনিটারি পলিসির অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সিআরআর, রেপো এবং এসএলআর এবং এডি রেশিওর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যেটা করা হয়েছিল যে মানি মার্কেটে যে লিকুইডিটি ক্রাঞ্চটা ছিল, সেই লিকুইডিটি ক্রাঞ্চটা তখনকার জন্য একটা সহনীয় অবস্থায় নিয়ে আসছিল। প্রায় আপনার 1,39,000 কোটি টাকার মতো ছিল। এরপরে কিন্তু পিছনে আর তাকাতে হয়নি, এখন কিন্তু প্রায় 2,39,000 কোটি টাকার মতো মানি মার্কেটে আপনার লিকুইডিটি আছে। এবং সেইটারই রিফ্লেকশন, যেহেতু নতুন কমিশন এসেছে, আমাদের করোনার সময় আপনি দেখেছেন যে ক্যাপিটাল মার্কেটের ট্রানজাকশন কিন্তু অনেক কমে গিয়েছিল এবং তাদের টার্নওভার অনেক কমে গিয়েছিল এবং তাদের ইন্ডেক্সও। এবং সেই সময়কার যদি নেট ক্যাপিটাল তাদের দেখেন প্রায় 3.5 লাখ কোটি টাকার মতো ছিল, কিন্তু এখন কিন্তু সেটা 5.5 লাখ কোটি টাকা হয়েছে। এবং আপনি তখনকার ইন্ডেক্স যদি দেখেন আর এখনকার ইন্ডেক্স প্রায় 6,700, প্রায় 7,000 ছুঁই হচ্ছে। এবং ট্রানজাকশনের অ্যামাউন্ট প্রায় অনেক সময় দেখা যায় 2,700-2,800 কোটি টাকার মতো হচ্ছে, যেটা কিন্তু অনেক বেশি যেটা আগের তুলনায়। তো এটার অনেকটা আমি ক্রেডিট দিব এখানে যে আমাদের যে নতুন কমিশন এসেছে, তাদের যে যুগান্তকারী সিদ্ধান্ত এবং পলিসি ইন্টারভেনশন, যার মাধ্যমে অনেক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে এবং সেটারই রিফ্লেকশন আমরা ক্যাপিটাল মার্কেটে দেখছি। এবং সেটার সাথে সাথে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টারভেনশন, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, সেখানে বলা হয়েছে যে ক্যাপিটাল মার্কেটে যে মানে রাইজিং, সেখানে নাকি অনেক ব্যাংকের যেটা প্রণোদনার ফান্ড এবং প্রচুর ক্যাপিটাল ব্যাংকিং সেক্টর থেকে ব্যাংক ইনভেস্টমেন্ট করছে যেটা ক্যাপিটাল মার্কেটে, যেটা তাদের যেই রেশিও আছে যে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 এ যে তাদের যে এক্সপোজার লিমিট তার বাহিরে চলে যাচ্ছে। এবং সেই জন্যই বাংলাদেশ ব্যাংক বলেছে যে প্রতিদিনের ট্রানজাকশনের সেটা একটা বিকেল 5টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে নোটিফাই করা, যেটা অবশ্য আগে ছিল প্রায় আপনার মান্থলি বা ফোর্থনাইট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের একসাথে, যেহেতু এটা ইকোনমির স্বার্থে, দুটো মার্কেটই আমাদেরকে ভালো করতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্বার্থে। তো বাংলাদেশ ব্যাংক যদি এই ধরনের কোনো নোটিফিকেশন দেয়, সেটা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে 2012 এর একটা নোটিফিকেশন আছে, যেখানে বলা আছে যে প্রথমেই এই যদি কোনোটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের সাথে কানেক্টেড বা কন্ট্রাডিক্টরি কিছু হয়, তাহলে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনার সাপেক্ষে দেওয়া। তো আমার মনে হয় এই ধরনের যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দুটো রেগুলেটরি বডির সাথে যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি দেখেন মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট অ্যাবসলিউটলি ফাইন, এখন খুব ভালো যাচ্ছে, কারণ এটা ইন্টারভেনশন অফ দি এক হলো আমাদের বাংলাদেশ ব্যাংক, আর এক হলো আমাদের যে কমিশন, যে ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের এই দুইজনের ইন্টারভেনশনে মার্কেট আমার মনে হয় যে এখন অনেক ভালো যাচ্ছে। আচ্ছা, যে আমরা যদি একটু পলিসি বা স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলোর কথা যদি বলে থাকি, সেই জায়গাটা আসলে একটা লেভেল অফ পিপল তারা এটাকে লুক আফটার করছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এত কিছু বুঝবে না। তারা শুধু দেখবে যে তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে ক্যাপিটালটুকু যেটা এই এক্সচেঞ্জে, স্টক এক্সচেঞ্জে তারা ইনভেস্ট করেছে, সেটার কি অবস্থা, সেটার কি রিটার্ন, এই জায়গাটা নিয়ে আপনি কি কিছু বলতে চান? এনি গাইডলাইনস ফর দ্যাট? ধরেন ওভারঅল যখন ভালো করে, আপনি যে স্টকে আপনি কিনে রাখেন, সেই স্টকের প্রাইসই কিন্তু এখন আপ হয়েছে। এখন সাধারণ বিনিয়োগকারী ধরেন
এখানে তো অনেক ধরনের ইনভেস্টর, যেমন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, আবার যারা স্পন্সর ডাইরেক্টর এবং যারা অর্ডিনারি পাবলিক, যারা এরা যে শেয়ারই এখন কিনছে, যদি মার্কেট ওভারঅল ভালো হয় তাহলে সবাই বেনিফিটেড হচ্ছে। এবং এইটার কারণ হলো আপনি দেখবেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রিসেন্ট কিছু পলিসি সিদ্ধান্ত, যার কারণেই কিন্তু এই ডেভেলপমেন্টটা হচ্ছে। এবং আরেকটা যেটা হলো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুধু দেশে নয়, দেশের বাহিরেও আপনারা দেখেছেন যে দুবাই এবং ইউএসএ রোড শো করেছে, এখন যাচ্ছে সুইজারল্যান্ড। এই রোড শোর মাধ্যমেও অনেক যারা এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি, প্লাস যারা ফরেন ইনভেস্টর, তারাও কিন্তু এসে ইনভেস্টের জন্য দেখা যাচ্ছে যে লিকুইড আমাদের ক্যাপিটাল মার্কেটে মানি ইনজেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু ওভারঅল মার্কেট ভালো হচ্ছে। বাট এট দি সেম টাইম তাদের যেটা করা দরকার বা তারা যেটা করছে রাইট, সেটা হলো যে সার্ভেইলেন্সটা, যে কোনো ধরনের ম্যানিপুলেশন যেন না হয় সেটার দিকে নজর রাখছে। আমার মনে হয় সেই দিকে যদি নজর ঠিকভাবে রাখে, আলটিমেটলি আমরা ভালো কিছু দেখতে পারবো, আরো ভালো কিছু। অফকোর্স দিস ইজ আ ভ্যালিড পয়েন্ট এবং আমরাও আশাবাদী। আমি তো আপনার কাছে আবারও চলে আসি। আমরা বিভিন্ন সময় শুনেছিলাম যে করোনার সময় আসলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং সেটা এখনও কিন্তু যদি রেস্টুরেন্টে 100% না, একটা সার্টেন পোর্শন 50% বা 60% অকুপেন্সি রাখার একটা কথা বলা হয়েছে। এবং সেই সময় আমরা শুনেছি যে একদম কঠিন সময়ে, কোভিডকালীন সময়ে বলছি যে যদি আমি বলি শিফটিং ডিউটি করে কিংবা ওয়ার্ক ফ্রম হোম যতটুকু সুযোগ ছিল যে কাজগুলার, সবাই হয়তো বা ওয়ার্ক ফ্রম হোম পারেনি, কিন্তু ব্যাংকের আসলে অনেক দায়িত্ব ছিল। যদি স্টিমুলাস প্যাকেজ ছাড়াও তাদের তো রেগুলার একটা অ্যাক্টিভিটিস থাকে, এবং সবাই যেন টাইম মতো তাদের যখন প্রয়োজন হচ্ছে টাকা নেওয়া দেয়া কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিস, কিংবা যাদের লোন রিপেমেন্ট করতে হচ্ছে, এই পুরো জিনিসগুলো একটা নর্মাল প্রসিডিওরের যেটা ক্যারি করা দরকার, সেটা এই কোভিডকালীন সময় আপনারা কীভাবে আসলে ম্যানেজ করেছেন, এবং আপনাদের এই সিস্টেমটার জন্য এখন কি কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা? না, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, আপনি যেমনটি বলছিলেন যে কোভিডকালীন সময় তো আমরা সবাই একটা খুব কষ্টের সময় কিংবা খুব শঙ্কার মধ্যে ছিলাম। যে প্রথমে হচ্ছে যে আমরা চেষ্টা করেছি আমাদের যে মানব সম্পদ তাদেরকে সুরক্ষিত রাখা, এবং এটার সাথে সাথে যারা ব্যাংকে সেবা নিতে আসতো তাদেরকেও সুরক্ষিত রাখতে চেষ্টা করেছি আর কি। এবং এগুলাকে করার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল, যে ওয়ার্ক ফ্রম হোম। এবং আপনি যেমনটি বলছিলেন যে কিছু কিছু কাজ আছে যেগুলো নাকি ব্যাংকে এসে করা লাগে এবং সেবাটাও ব্যাংকে এসে নেওয়া লাগে। হ্যাঁ, সেগুলো হয়তো আমরা কার্যক্রমটা ব্যাংকে এসেই চালানোর চেষ্টা করেছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মোর দ্যান 60% ম্যান পাওয়ারকে কিন্তু আমরা বাসায় রেখে কাজ করাতে সক্ষম হয়েছিলাম ওয়ার্ক ফ্রম হোম। এটার জন্যে আমাদের কিছু আইটি সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লেগেছিল, সেগুলো আমরা তৎক্ষণাৎ দিতে পেরেছিলাম। এবং আমরা কিছু কিছু স্টাফকে ল্যাপটপ দিয়েও সাহায্য করেছি, কিনে দিয়েছি, কিংবা আমরা একদম সফট টার্মে লোনও দিয়েছি আমাদের স্টাফকে ল্যাপটপ নেওয়ার জন্য, সো দ্যাট দে কুড স্টার্ট ওয়ার্কিং ফ্রম হোম আর কি। এই কার্যক্রম করেছি। আর আমরা আমাদের গ্রাহকদের জন্য অ্যাকচুয়ালি সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করেছি তারা যত কম সম্ভব ব্যাংকে এসে যাতে লেনদেন করে। অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলগুলোকে আমরা উৎসাহিত করেছি, তারা যাতে এটিএম ইউজ করে, সিডিএম আছে আমাদের, সিডিএম ক্যাশ মেশিন আছে, সেগুলোতে যাতে ক্যাশ ডিপোজিট করে, সেগুলোতে বেশি উদ্বুদ্ধ করেছি। এবং কিছু প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা দিয়ে তারা বাসায় বসেই কিন্তু তাদের ব্যাংকিং কার্যক্রম চালাতে পেরেছে বলে আমি মনে করি। যেমন অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য সাধারণত ক্লায়েন্টদেরকে ব্যাংকে আসা লাগে, কিন্তু আমরা একটা প্রোডাক্ট এই করোনাকালীন সময় ছেড়েছিলাম যে অ্যাকাউন্ট ওপেনিং ফ্রম হোম। অ্যাকচুয়ালি আমাদের ওই অ্যাপসের মাধ্যমে একটা লিঙ্ক ডাউনলোড করে ক্লায়েন্টরা কিন্তু নিজের বাসায় বসেই ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারছিল। এবং আমরা তার পরবর্তীতে অ্যাকাউন্ট ওপেনিংয়ের যত ফর্মালিটিস, অ্যাকাউন্ট চেকবুক বলেন, এটিএম কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, সবগুলোই আমরা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু তাদের বাসায় পৌঁছিয়ে দিচ্ছিলাম। এটি করেছিলাম। এবং ট্রেড ট্রানজ্যাকশন, যেটা সাধারণত আপনারা জানেন যে ব্যাংকে এসে করা লাগে, একটা এলসিএ অ্যাপ্লিকেশন দেওয়া কিংবা একটা এক্সপোর্ট ডকুমেন্ট সাবমিট করা, এগুলোর জন্য আমরা একটা টেকনোলজিক্যাল বেস প্রোডাক্ট চালু করেছিলাম, তার নাম আমরা দিয়েছিলাম ট্রেড ক্লাউড। এটার মাধ্যমে কিন্তু ক্লায়েন্টরা আমাদের তাদের নিজ নিজ বাসায় কিংবা তাদের কর্মস্থলে বসে ব্যাংকে না এসে এই সেবাটার মাধ্যমে কিন্তু ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, বিশেষ করে এলসি ট্রানজ্যাকশন, এক্সপোর্ট ট্রানজ্যাকশনগুলো বাসায় বসেই করতে পেরেছিল আর কি। তো এইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্ট এবং আমাদের স্টাফদেরকে সুরক্ষিত রাখার জন্য যতদূর সম্ভব আর কি।
অফকোর্স। এবং রিসেন্ট যে লকডাউনটা শিথিল করা হলো এবং এখন যে আবার নতুন করে অ্যাক্টিভিটিস, ট্রান্সপোর্টেশন, অফিস আদালত খোলার যে প্রক্রিয়ায় আমরা এখন আছি, এই সময়টায় আপনারা কি আবার আগের নর্মাল টাইমের মতো কাজ করতে পারছেন? জি, আমরা করছি, বাট এখনও কিছু কিছু স্টাফ, যে আমি বলেছিলাম যে মোর দ্যান 50-60% যারা বাসা থেকে করছিল, এখন হয়তো এটা কি কমিয়ে এনে 25%-এর মতন আমাদের এখনও বাসা থেকে কাজ করছে। এবং আরেকটা জিনিস আমরা করেছি যে আমরা চেষ্টা করেছি করোনাকালীন সময় এবং এখনও যেসব স্টাফরা একটু দূরে থাকে কিংবা যাদের একটু যাতায়াতের অসুবিধা হয়, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, তাদের জন্য আমাদের ব্যাংকের নিজস্ব কিছু ট্রান্সপোর্ট দিয়ে তাদেরকে একটু আনা নেওয়ার চেষ্টা করাচ্ছি আর কি, যাতে তারা একটু সুরক্ষিত থাকে আর কি। আচ্ছা, আমি ডিজিটাল ব্যাংকিং নিয়ে একটু কথা বলি। এই সময় এটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল, শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে না, যে কোনো কেনাকাটা, নেসেসারি আইটেমস কিংবা মেডিসিন ডেলিভারি সব কিছুই চেষ্টা করেছিল যে অনলাইনে যতটুকু অ্যাক্টিভেট করা যায় সাধারণ জনগণকে। তো এই ব্যাংকিং সেক্টরে আপনাদের তো কথার কথা অনলাইন ব্যাংকিং সিস্টেম আগে থেকেই ডেভেলপ করা ছিল, কিন্তু এই সময় যখন বাসা থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম করতে হয়েছে, নতুন কোনো কিছু কি আপনারা করেছেন কিংবা বেশি চাপ পড়েছে কিনা, কিংবা ডিজিটাল মার্কেটিংটা আপনারা কিভাবে আরো আপডেট করলেন? যে আমি যেমনটি বলছিলাম যে আমরা একটি প্রোডাক্ট চালু করেছি যে অ্যাকাউন্ট ওপেনিং ফ্রম হোম, যেটাকে ইজি ব্যাংক বলা হয়। আরেকটি প্রোডাক্ট চালু করেছিলাম আমরা যেটাকে ঢাকা ব্যাংক গো বলছি, সেটার মাধ্যমে তারা কিন্তু আপনার অনেক ধরনের কার্যক্রম করতে পারে, যেমন টাকা ট্রানজ্যাকশন যদি একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে কিংবা এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যদি নেওয়া লাগে, এটা আমাদের আপনার এই সিস্টেমের মাধ্যমে করেছে তারা। এবং এটার সাথে সাথে ওই ঢাকা ব্যাংক গো যেটা বলছি, এটি এমন একটি প্রোডাক্ট যেটার মাধ্যমে তারা তাদের ইউটিলিটি বিল পেমেন্ট, যেমন ডেস্কোর বিল পেমেন্ট, ওয়াসার বিল পেমেন্ট, তারপরে আপনার মোবাইল বিল পেমেন্ট, বিকাশ থেকে টপ আপ করা কিংবা মোবাইল টপ আপ করা, সবগুলো সুবিধাই তারা পেয়েছে। এগুলো সাধারণত গ্রাহকদেরকে কোথায় যেয়ে এই সার্ভিসগুলো নেওয়া লাগতো, কিন্তু আমরা এই সার্ভিসটা দেওয়ার কারণে তারা কিন্তু বাসা থেকে এই কার্যক্রমগুলো করতে পেরেছে বলে আমি মনে করি। এবং এই সময়টা আসলে ডিজিটাল নির্ভরতা যেটাকে বলা হয়, অনেকেই হয়তোবা জানতো কিংবা ওই প্র্যাকটিসটা তাদের ছিল না, নতুন করে তাদের এই জায়গায় সংযোজন করেছে। আমি আবার একটু অনলাইনে যিনি আছেন আমাদের সাথে, ব্যারিস্টার AM মাসুম, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে যেটা বলছিলাম পুঁজিবাজার নিয়ে কথা বলেছি, ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সময়কালীন যারা স্টিমুলাস প্যাকেজ নিয়ে তো বিভিন্ন সময় কথা বলেছি, কিন্তু যারা পেয়েছে এবং যারা এখনও অন প্রসেস, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা রয়েছে, তাদের হয়তো ডকুমেন্টেশনের অভাবে তারা ঠিক মতো পায়নি, কিন্তু দে আর অন দ্য কিউ, আপনার কাছে কি মনে হচ্ছে এটার ইফেক্টিভনেস এবং 21 সালে এসে নতুন কোনো সাপোর্ট সরকার করবে কিনা, করার প্রয়োজন আছে কিনা? আসলে ধরেন আমাদের যে এসএমই সেক্টরে যে স্টিমুলাস প্যাকেজের অ্যারাউন্ড 20,000 কোটি টাকা এবং তারপরে আরো কিছু বাড়ানো হলো, এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের যে লার্জ ইন্ডাস্ট্রি বা মিড লেভেলের যে ইন্ডাস্ট্রি যেটা, সেটা কিন্তু কমপ্লিট ডিসবার্সমেন্ট, কিন্তু যখনই এসএমই সেক্টরে বা এসএমই ডিসবার্সমেন্ট, সেখানে কিন্তু আমরা সেইভাবে প্রোগ্রেসটা দেখিনি। তো শুধু যে 20,000 কোটি বা এই অ্যামাউন্টটা ভেরি ইনসাফিসিয়েন্ট, এবং আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী, যদি আপনি ওভারঅল যদি দেখেন, এদের পারচেস পাওয়ার আপনাকে বাড়াতে হবে। আর পারচেস পাওয়ার কিভাবে আপনি বাড়াবেন যদি তাদের কাজ না থাকে? আর ছোট ছোট যারা কুটির বা ছোট একেবারে স্মল লেভেলের যারা বিজনেস করতো, অনেকেই দেখা গিয়েছে যে তাদের যে ক্যাপিটালটা ছিল, সেই ক্যাপিটালটা ভেঙে ভেঙে অলরেডি তারা শেষ করে ফেলেছে। তো তারপরে তো তাদের কাছে কিছু ফান্ড লাগবে। তো এই ফান্ডটা আপনি কিভাবে দিবেন? যখনই আপনি ব্যাংকিং সেক্টরকে এটার সাথে ইনভলভ করবেন, ব্যাংকিং সেক্টর তো তার সিকিউরিটি ছাড়া সে কখনোই, কারণ তার তো এট দি এন্ড এটার তো রিটার্ন আসতে হবে। তো সেই রিটার্ন তো সে জেনারেলি তার পক্ষে ডিফিকাল্ট হবে। তাহলে এখানে এসএমই ফাউন্ডেশন বা আদার যে এজেন্সিগুলি আছে, তাদেরকে আপনাকে ইনভলভ করতে হবে, যেটা আলটিমেটলি গভর্নমেন্ট ইনভলভ করেছে। এখন যেটা দেখতে হবে যে আমার যারা একেবারে হত দরিদ্র, তাদেরকে পারচেস পাওয়ার বা তাদেরকে আমার একেবারে স্ট্রেইট হাতে ক্যাশ, যেটা গভর্নমেন্ট আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে অ্যামাউন্টটা ভেরি মিনিমাল, আমার মনে হয় সেখানে অনেক বেশি বাড়ানো যেত। এবং যদি তাদের পারচেস পাওয়ার হতো বা বার্গেনিং পাওয়ার হতো, তাহলেই কিন্তু আমরা দেখতাম যে ইকোনমি রিসার্কেল হতো। আজকে আমাদের যেমন ধরেন
আপনি এটা স্পেসিফিকলি দেখবেন যদি আমাদের ইনভেস্টমেন্ট গ্রোথ দেখেন, ধরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আমাদের যেটা ছিল ধরেন 2-3 years বিফোর 17 to 18, এখন সেটা 8.4, এবং আমাদের যদি ধরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা 23তে স্ট্যাগনেন্ট ছিল, এখন যদিও ব্যুরো বলছে যে 21%, বাট এটা কিন্তু রিয়েলিটিতে 12%। তাহলে এখানে যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে হত দরিদ্র যারা, তাদের তো কাজের ব্যবস্থা হচ্ছে না, তাহলে তাদের হাতে কিন্তু টাকা যাচ্ছে না। আবার যারা এসএমইতে ছোট্ট, যাদের কোনো সিকিউরিটি দেওয়ার অবস্থা নেই, তারা যখন ব্যাংকে যাচ্ছে, যে মিনিমাল অ্যামাউন্টটা দেওয়া হয়েছে তারা কিন্তু সেটা পাচ্ছে না, এবং কত পার্সেন্ট পাচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে যেটা করতে হবে গভর্নমেন্টকে এখন, এখানে কিভাবে আমাদের যে ইনভেস্টমেন্টটাকে বাড়াতে হবে, প্রাইভেট এবং পাবলিক, যেভাবেই হোক টাকা ইকোনমিতে ছাড়তে হবে। আপনি দেখেন টোটাল ইকোনমিতে এখন আমাদের ব্যাংকিং সেক্টরে প্রায় 2,39,000 কোটি টাকার মতো আছে, কিন্তু সেই টাকাটা আমি মার্কেটে যখন রিসাইকেল করি, আমাকে ইনভেস্টমেন্ট আকারে আপনার ছোট ছোট কুটির শিল্পী হোক, যে ধরনের ইয়েতে, সেখানে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু কর্মসংস্থান হবে, তাহলেই কিন্তু তাদের পারচেজ পাওয়ার বাড়বে। আর যদি তাদের পারচেজ পাওয়ার বাড়ে তাহলে কিন্তু হোল ইকোনমি কিন্তু রান করবে। আপনি দেখেছেন যে আমাদের ম্যাক্রো ইকোনমির অবস্থা কিন্তু খুব ভালো। এখানে আমাদের রিজার্ভ প্রায় $48 বিলিয়ন মতো অ্যারাউন্ড। আমাদের কিন্তু রেমিটেন্স অনেক ভালো আসছে, প্রায় $25 বিলিয়ন মতো। এই রেমিটেন্সের ফ্লোর কারণে এবং আমাদের যে অন্যান্য আদার যে ইনভেস্টমেন্টের কারণে আজকে আমরা কিন্তু ঠিকই, আপনি দেখছেন যে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু প্রায় 7.2 ধরছে, যেখানে এইচএসবিসি বলছে যে 6.2 এর মতো হতে পারে। তাহলে এগুলি কিন্তু এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে, তো আমার কাছে মনে হয় গভর্নমেন্ট এখানে আরো এক্সপেডাইট করতে পারে। সেটা অন্যান্য যারা এজেন্সি আছে অ্যাপার্ট ফ্রম ব্যাংক, যেমন এসএমই ফাউন্ডেশন, এ ধাঁচের ইনস্টিটিউশন যারা, তাদেরকে আরো ট্রেন্ড আপ করে এবং স্ট্রেট টু দি ওই যে যারা ক্ষুদ্র ছোট কুটির শিল্পের যারা ইনভেস্টর, তাদের হাতে যেন ডিরেক্ট টাকাটা, এবং একটা এখানে রিল্যাক্স করে দিয়ে যে আপনার যে এই টার্মস কন্ডিশনের যে লোনের, সেটাকে রিল্যাক্স করে দিতে হবে, এবং একটা আপনার ক্যাশ একেবারে ক্ষুদ্র যারা একেবারে গরিব, তাদের হাতে ডিরেক্ট একটা ক্যাশ আমার মনে হয় ইনসেন্টিভ পৌঁছায় দেওয়া। তাহলেই আমার মনে হয় যে আমরা যে ক্রাইসিসটা ফেস করছি সেটা রিভাইভ করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি একই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে ইম্প্যাক্ট অফ স্টিমুলাস প্যাকেজ এবং আফটার দ্য ডিসবার্সমেন্ট কি অবস্থা এবং আরো প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করছেন? জি, যেমনটি আমার মাসুম ভাই বলছিলেন যে ইনফ্যাক্ট বড়দের জন্য যে প্রণোদনা প্যাকেটটা ছিল লার্জ ইন্ডাস্ট্রির জন্য, তারা কিন্তু বেসিক্যালি দে আর অল বেসড ইন ক্যাপিটাল সিটি, ঢাকাতে অথবা চিটাগাংয়ে, এবং তাদের সক্ষমতার জায়গা কিন্তু বেশ ভালো, তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তারা বেশ গুছানো, এবং তারা যখনই প্রণোদনা প্যাকেজটা দেওয়া হলো তখন তারা তৎক্ষণাৎভাবে কিন্তু ব্যাংকে এসে তাদের বিকজ ওদের ব্যাংকের সাথে ভালো রিলেশন কিংবা তাদের ডকুমেন্টেশন রেগুলারই ওদের একটা, যেহেতু তারা গুছানো, তারা স্ট্রাকচার্ড, তারা সুন্দরভাবে সবকিছু পরিবেশন করে তাদের, মানে আমরাও দিতে পেরেছি তাদেরকে ডিসবার্সমেন্ট। বাট যখনই ছোট ছোট ক্লায়েন্টদের কথা আসে তখন কিন্তু আপনার অ্যামাউন্টটা যদি ছোট হয় বাট সংখ্যায় কিন্তু অনেক বেশি, যখনই বিগ নাম্বার অফ ক্লায়েন্টদেরকে নিয়ে আমাদেরকে সংখ্যায় বেশি ক্লায়েন্টদেরকে ডিল করে তখন কিন্তু প্রসেসিং টাইমটা একটু বেশি লেগে যায়। এবং যেহেতু তারা সারা দেশব্যাপী ছড়ানো ছিটানোভাবে আছে, তাদের সাথে আমাদেরকে পৌঁছানোর ব্যাপারটাও একটু কিন্তু দেরি হয়ে যায়। আমাদের ব্রাঞ্চ থেকে রিজিওনাল অফিসে আসে, রিজিওনাল অফিস থেকে হেড অফিসে আসে, এখানে কিছুটা সময়ের ব্যাপার হয়। আর ইনফ্যাক্ট এসএমই ব্যবসা যারা করে তারা কিন্তু রিয়েলি ইম্প্যাক্টেড, হ্যাঁ, কারণ এসএমই ব্যবসাগুলো সাধারণত ডোমেস্টিক ডিমান্ডের উপর নির্ভরশীল, ডোমেস্টিক প্রোডাক্টের উপর নির্ভরশীল, যারা যেমন তাদের প্রোডাক্টগুলা সাধারণত 3টি যে ফেস্টিভ্যাল থাকে আমাদের, যেমন পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই 3টি এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই তাদের প্রোডাক্টগুলো কিন্তু সেল হয় এবং সেভাবে হয় আর কি। এই ফেস্টিভ্যালগুলোতে দেখা যায় যে সারা বছরের সেলসের প্রায় 70-75% সেলস তাদের হয়। গত বছরও তারা এই 3টি ফেস্টিভ্যাল মিস করেছে, এবছরও তাই করলো। সুতরাং মানুষের যেটা বলছিলেন যে পারচেজ পাওয়ার, এটার সাথে সাথে মানুষের কিন্তু কনজামশনটাও কমে গেছে। যদি মানুষের কনজামশন
চাহিদার জায়গাটা কমে যায় তাহলে কিন্তু সেলসটাও কমে যাবে। রাইট। তো সেভাবে কিন্তু এটা ইটস আ সাইক্লিক অর্ডারের মতন ব্যবসাটা এসএমই ইম্প্যাক্টেড হচ্ছে। আমি মনে করি যে এই জায়গাটাতে আমি একমত যে এসএমই ব্যবসাটাকে আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, কারণ তারা যদি ঘুরে না দাঁড়াতে পারে এবং তারা যদি মুখ থুবড়িয়ে পড়ে যায় তাহলে এই ক্রেডিট রিস্কটা কিন্তু ব্যাংকের উপরই এসে পড়বে। হ্যাঁ, আমাদের ঋণ যেটা দিয়েছি সেটা শঙ্কার জায়গায় তৈরি করবে, সুতরাং আমাদেরকে এই জায়গায় খুব সুন্দরভাবে কাজ করতে হবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। আমি একটু জানতে চাচ্ছি যে পরিচালন মুনাফা এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? হ্যাঁ, আপনারা দেখে থাকবেন যে অ্যাকচুয়ালি আমরা এবং তো এই কোভিডকালীন সময়ে এটা একটা মানে কথা বলার একটা জায়গা আসলে। জি, হ্যাঁ, ইনফ্যাক্ট লাস্ট ইয়ার সব ব্যাংকেরই প্রফিটেবিলিটি কমে গিয়েছিল দুটো কারণে। একটা ছিল যে বছরের ফার্স্ট কোয়ার্টারে সরকার একটি ঘোষণা এনেছিলেন যে ব্যাংকগুলোর ঋণের যে ইন্টারেস্ট রেট এটি একটা সিলিং দিয়ে দিয়েছিলেন যে টপ 9%, যেটা নাকি আগে 14%, 15% অনেক ব্যাংক নিচ্ছিল আর কি। এটি আমাদের মুনাফার ক্ষেত্রে একটি বড় রকমের ঝুঁকির জায়গা তৈরি করে দিয়েছিল অথবা কষ্টের জায়গা তৈরি করে দিয়েছিল, এবং এটার সাথে সাথেই কিন্তু কোভিড আসলো আর কি। এ দুটো মিলে আমাদের ব্যাংকের পরিচালনা মুনাফাটা যদি ফার্স্ট কোয়ার্টার বলি লাস্ট ইয়ার, সে তুলনায় কিন্তু সেকেন্ড কোয়ার্টারে বেশ কমে গিয়েছিল। পরে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে অপারেশনাল কস্ট কমিয়ে নিয়ে এবং কস্ট এফেক্টিভ হয়ে কিছুটা আমাদের ডিপোজিট কস্ট কমিয়ে নিয়ে, যেহেতু আমাদের লিকুইডিটি ভালো ছিল আমরা ডিপোজিট কস্টও কমাতে পেরেছি। সব কিছু মিলিয়ে লাস্ট ইয়ার যে এন্ড অফ ইয়ারের যে ব্যালেন্স শিট, সেখানে সব ব্যাংকেরই কিছুটা পরিচালন মুনাফা যতটুকু খারাপ মনে করা গিয়েছিল সেই তুলনায় ভালো। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমাকে স্বীকার করে নিতে হবে যে যেহেতু বাংলাদেশ ব্যাংক আপনার ঋণগুলার ইনস্টলমেন্ট পেমেন্টে ডিফারমেন্ট করেছিল, সেই ক্ষেত্রে আপনার ক্লাসিফিকেশনটা যেভাবে হয় প্রতি বছর সেভাবে হয়নি আর কি। না হওয়াতে ব্যাংকগুলোকে প্রভিশনিংটা কিছুটা কম করতে হয়েছে। এটাও কিছুটা কিন্তু মুনাফার জায়গায় একটু ভালো আমি বলবো যে জায়গা তৈরি করে দিয়েছে। বাট তারপরেও বলবো যে ব্যাংকগুলা এই করোনার সময় এবং বাংলাদেশ ব্যাংকের রেগুলার মনিটরিংয়ের জন্য, সুপারভিশনের জন্য, টাইমলি সাপোর্টের জন্য অনেক ভালো জায়গায় কাজ করেছে, এবং পরিচালন মুনাফাটা যেটা যতটুকু সংখ্যার জায়গায় ছিল তার থেকে অনেক ভালো জায়গায় আছে আমি বলবো। সব ব্যাংকই ভালো করেছে। ইপিএসের যদি আপনি দেখেন যে রেশিওগুলো, সেগুলো ইমপ্রুভ করেছে। ব্যাংকের ক্যাপিটালগুলোও ভালো হয়েছে আর কি, যেটাকে আমরা কার বলি আর কি, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, সেটাও ভালো হয়েছে। এগুলো সব কিছু ভালো হয়েছে বিকজ ব্যাংকের মুনাফাটা ভালো হয়েছে বলে ওই জায়গাগুলো তৈরি হয়েছে আর কি। রাইট। এমপ্লয়মেন্ট ইন ব্যাংকিং সেক্টর, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসছি, তবে আমি আবার একটু ব্যারিস্টার এম মাসুম আপনার কাছে জানতে চাই যে আমরা তো জানি যে ব্যাংকের লিকুইডিটির একটা ইস্যু আছে, এবং সেটা যদি এই মুহূর্তে অন্যান্য বছরের থেকে একটু বেশি, মানে লাস্ট প্রণোদনা প্যাকেজের এই সময়ের পর থেকে, তো এইটা প্রপারলি ম্যানেজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি একটু আপনার প্রশ্নের ইয়েটা নিয়ে ইস্যু নিয়ে আসছি, কিন্তু আগে আপনি যেটা বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা, যে মুনাফার যে ব্যাপারটা, এবার কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি দেখেছেন কিনা, রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটা নোটিফিকেশন দিয়েছে যে ইনফ্লেশন রেট যেটা হবে সেটার উপরে আপনার ডিপোজিট রেট হতে হবে, এবং লেন্ডিংটা কিন্তু 9% থাকতে হবে। কারণ অনেক ব্যাংকই আপনার দেখা গিয়েছে 1%, 2%, 3% তারা কিন্তু ডিপোজিট নেয়। তো যার ফলে ডিপোজিট, যেহেতু তাদের ডিপোজিট কস্টিং অনেক কম হয়ে যেত, তো সেখানে কিন্তু ল্যান্ডিং তারা 6%, 7% কিন্তু ল্যান্ডিং করতে পারতো। তো যার ফলে এখানে দেখা যেত একটা ভালো মার্জিন তাদের থাকতো, স্প্রেডটা ভালো থাকতো, তাদের প্রফিট অনেক ভালো হতো। এখন যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কিছু আমার কাছে মনে হয় যেটা ইমিডিয়েটলি কিছু মেজার নেওয়া উচিত, যেই মেজারটা তারা কোভিড এর সাথে সাথে মনিটারি পলিসির ইন্টারভেনশনের মাধ্যমে নিয়েছিল, যেমন সিআরআর বা রেপো বা এসএলআর বা এডি রেশিও, এটার অ্যাডজাস্টমেন্ট করে কিভাবে ব্যাংকিং চ্যানেল থেকে যে এক্সট্রা লিকুইডিটিটা আছে সেটা, এবং আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের যে বিলগুলি, যেখানে যাতে এই ব্যাংকগুলি তাদের মানি পার্কিং করার জন্য যেন ইনসেন্টিভ এবং এটা যেন একটু হেলদি রিটার্ন হয়, যাতে তারা ইন্টারেস্টেড হয়, সেটা হতে পারে।
আরেকটা ব্যাপার হতে পারে, আপনি দেখেছেন যে আমাদের যে রেমিটেন্স প্রচুর আসছে, এবং রেমিটেন্স আসার কারণে সেইটার ডলারগুলি বাংলাদেশ ব্যাংক যেহেতু কিনে নিয়েছে, সেখানকার একটা হিউজ সারপ্লাস ছিল, যার কারণে লিকুইডিটি ওখানে আপনি দেখেছেন যে 2% একটা ইনসেন্টিভ ছিল যাতে রেমিটেন্স যেন আসে, এবং $5,000 নিচে হলে কোনো ধরনের ওই যে ডিক্লারেশন দিতে হতো না, কি পারপাস বা অন্য আদার ইস্যুগুলি। সেই সব জায়গায় যদি এই চ্যানেলটাতে আবার যদি একটু করে স্ট্রিক্টনেস আনতে পারে। আর এখন বাংলাদেশ ব্যাংককে যেটা চিন্তা করতে হবে যে তারা রিসেন্টলি আপনি দেখেছেন যে এই প্রণোদনা এবং তাদের যে ব্যাংকের যে এক্সেস লিকুইডিটি, যেটা তাদের যে এক্সপোজার লিমিট, সেটার যে লিমিটের ক্রস করে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টে আসছে কিনা সেইটা তারা দেখছে, যাতে রিস্কটা মিনিমাইজ করা যায় ব্যাংকের। এবং বাংলাদেশ ব্যাংক ওভারঅল আমার কাছে মনে হয় ওই পলিসি ইন্টারভেনশনটা যদি প্রপারলি করে, তাহলেই কিন্তু এই জায়গাটাকে কন্ট্রোল বা ঠিক করা যেতে পারে। আরেকটা জিনিস আপনি দেখবেন, কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি কিন্তু এনপিএল বেড়ে গিয়েছে, প্রায় আপনার 10,000 crore টাকার মতো কিন্তু এনপিএল বেড়ে গিয়েছে, যেটা কিন্তু আগে এই কোভিড এর বিগিনিং এ কিন্তু আমরা দেখেছিলাম এনপিএল, যেহেতু ওই যে ক্লাসিফাই করা হয়নি এবং যেহেতু আমাদের এটাকে ডেট এক্সটেনশন করা হয়েছিল, এবং এটা এই আগস্টের পরে বা সেপ্টেম্বরের পর থেকে আমরা কিন্তু বুঝতে পারবো আসলে আমাদের এনপিএল এর পরিমাণ কত বাড়ছে। তাহলে যদি এনপিএল এর পরিমাণ বাড়ে, আর এখানে আমরা একটু শেষের দিকে আছি ব্যারিস্টার মাসুম, আমি ফিরে আসছি আমাদের স্টুডিওতে। আমাদের একেবারে শেষের দিকে আমরা জাস্ট একটু এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি। ব্যাংকিং সেক্টরের মানে পুরোটা ওভারঅল বাংলাদেশে তো এমপ্লয়মেন্ট ক্রাইসিস চলছে এই মুহূর্তে, কারণ যারা ক্লোজ ডাউন করছে, অপারেটিং কস্ট কমিয়ে দেওয়ার জন্য যাদের বিজনেস বন্ধ করে দিতে হচ্ছে, তাদের আসলে একটা মুভ আউট করতে হচ্ছে। কিন্তু ব্যাংকের যারা জব করছিলেন কিংবা নতুন যারা চাকরি খুঁজছে, তাদের এই এমপ্লয়মেন্ট সাইকেলটার ব্যাপারে আপনি কি বলবেন? না, সংক্ষেপে শুনুন। জি, এমপ্লয়মেন্টের জায়গাটা তো কিছুটা সংকুচিত হয়ে গেছে, স্পেশালি লাস্ট ইয়ার। আমরা প্রতি বছর যেমন আপনার ফ্রেশারদেরকে নেই, ম্যানেজমেন্ট ট্রেনি নেই, ট্রেনি অফিসার নেই, লাস্ট ইয়ার এই প্রসেসটা আমরা করতে পারি নাই বিকজ অফ মেনি রিজন, বিকজ অফ আওয়ার লিমিটেড স্কেল অফ অপারেশনস অ্যান্ড অল। আমাদের চাহিদার জায়গাটাও কম ছিল, বাট এবছর কিন্তু আমরা সেই কার্যক্রমটা চালু করেছি, এবং আমাদের সাথে সাথে অনেক ব্যাংকও চালু করেছে আর কি। তো এভাবে যখন সব আপনার ওপেন আপ হয়ে যাবে, আমার মনে হয় প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো এবং সব জায়গাতেই আমার মনে হয় এমপ্লয়মেন্টের চাহিদার জায়গাটা আবার আসবে যখন মেগা প্রজেক্ট। আমরা সেটা আশাবাদী যে যখন অপারেশন বাড়বে, সার্ভিসেস বাড়বে, তখন এমপ্লয়মেন্ট আরো বেশি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ব্যারিস্টার মাসুম আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।